মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সম্ভাব্য ফলাফলের আশঙ্কায় হুড়োহুড়ি লেগে গেছে ইউরোপের নেতাদের মাঝে। বিবিসির প্রতিবেদন বলছে, প্যারিসে 17 ফেব্রুয়ারি তাড়াহুড়ো করে ডাকা তাদের নিরাপত্তা শীর্ষ সম্মেলন অন্তত সেটারই প্রমাণ, যার আয়োজন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সাথে আলোচনায় আমেরিকার আমন্ত্রণ না পাওয়ায় তারা এখনো বিচলিত। ফলে সম্মেলন থেকে তারা যাই অর্জন করুন না কেন, ট্রাম্প তাতে পাত্তা দেন কিনা সেটাই আসল প্রশ্ন। চলুন জেনে নেই কি হলো সম্মেলনে, আর যুক্তরাষ্ট্রই বা কোন পথে হাঁটছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাপের মুখে ইউরোপ কি আলোচনার টেবিলে নিজেদের স্থান করে নেওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করতে পারবে? কেননা তাদের মধ্যে রয়েছে রাজনৈতিক মতপার্থক্য এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্বেগের মাঝেও নিরাপত্তা ব্যয় এবং ইউক্রেনের ভবিষ্যৎ, যার মধ্যে অন্তর্ভুক্ত সম্ভাব্য সেনা পাঠানোর বিষয়টিও। ফেব্রুয়ারি সকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের ভূখণ্ডে সৈন্য মোতায়েন করতে প্রস্তুত এবং ইচ্ছুকও। এমনকি ইউরোপের বৃহত্তম দেশ জার্মানির সম্ভাব্য ভবিষ্যৎ নেতাও জানিয়েছেন তারা আন্তর্জাতিক সীমানায় সেনা মোতায়েন করতে ইচ্ছুক। কিন্তু সম্মেলনের পর সরাসরি মন্তব্যে বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলস সেনা পাঠানোর বিষয়ে আলোচনা অত্যন্ত অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন, কারণ এখনও যুদ্ধ চলছে। তবে একজন ব্রিটিশ কর্মকর্তা ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সেনা পাঠানোর বিষয়ে কিছু ইউরোপীয় দেশের আপত্তিকে উপেক্ষা করে বলেন, সবার হ্যাঁ বলতে হবে না, শুধু যথেষ্ট সংখ্যক দেশের সম্মতি প্রয়োজন। স্পষ্টতই ট্রাম্প প্রশাসন এখনও শতভাগ নিশ্চিত নয় যে তারা ইউক্রেন সম্পর্কে কি করতে চায়। গত সপ্তাহের শেষেও তাদের বেশ কিছু মিশ্র বার্তা ছিল। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ইউরোপ। তারা এখন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে প্রভাব খাটিয়ে ফলাফল তাদের অনুকূলে আনতে চায়। তারা ট্রাম্পকে তাদের অমূল্য অংশীদার হিসেবে রাজি করানোর জন্য একটি ছোট সুযোগ পাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। তারা আশা করছিল এই প্যারিস বৈঠকের মাধ্যমে তারা তা চূড়ান্ত করবে। তাদের আলোচনার মূল ছিল ডোনাল্ড ট্রাম্পের দাবি করা দুটি প্রধান বিষয়: ইউরোপ যেন তাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য আরও বেশি ব্যয় করে এবং যুদ্ধবিরতির পর ইউক্রেনে সৈন্য পাঠায়। ইউরোপের নেতারা এখন কিয়েভকে সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় জড়িত করার উপর জোর দিচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে এই দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন যে কিয়েভকে বাদ দিয়ে ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কিন্তু ইউরোপের জন্য বিষয়টি তার চেয়েও বেশি কিছু। এটা একটা শীতল উপলব্ধি হলেও বেশ ভয়াবহ, যদিও সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। তা হচ্ছে, ইউরোপীয় অংশীদারদের সাথে সম্পর্ক বা তাদের প্রতিরক্ষাকে অগ্রাধিকার দেয় না ট্রাম্প প্রশাসন। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদত্ত নিরাপত্তা ছাতার নিচে টিকে আছে, কিন্তু ইউক্রেন নিয়ে মস্কো ওয়াশিংটন শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আলোচনার প্যারামিটার নির্ভর করছে পুতিন তাদের দ্বারা কতটা উৎসাহিত বোধ করেন তার উপর। ইউরোপীয়দের আশঙ্কা, এই আলোচনা তাদের মহাদেশের নিরাপত্তা স্থাপত্যকে বদলে দিতে পারে। ঐতিহাসিকভাবে পুতিন পূর্ব দিকে ন্যাটোর বিস্তারের প্রতি বিরক্ত। রাশিয়ার প্রতিবেশী ক্ষুদ্র সাবেক সোভিয়েত বাল্টিক রাষ্ট্র ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং পোল্যান্ড এখন বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। ফেব্রুয়ারি শীর্ষ সম্মেলনে সব ইউরোপীয় দেশ ছিল না, শুধু সামরিক শক্তিসম্পন্ন দেশগুলো, যেমন বাল্টিক এবং নর্ডিক দেশগুলোর প্রতিনিধি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক, এবং ন্যাটো ও ইইউ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাকি দেশগুলো পরবর্তীতে ফলো আপ সভা করবে বলে জানা গেছে। ফ্রান্স আশা করেছিল এই সম্মেলনে ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েও আলোচনা করবে। কিন্তু প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্টভাবে একমত হওয়া অসম্ভব না হলেও বেশ কঠিন। 2025 সালে পোল্যান্ড তার জিডিপির 4.47% প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা করেছে। যুক্তরাজ্য তার জিডিপির 2.5% অর্জনের জন্য এখনও সংগ্রাম করছে। কিন্তু ইইউ নেতারা আরও ভালোভাবে সমন্বয় সাধন, ন্যাটোর অভ্যন্তরে আরও বেশি ব্যয় এবং
ইউক্রেনের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের বেশিরভাগ অংশের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছেন। ইইউ তার প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদার করবে বলে জানিয়েছে। প্যারিস বৈঠকের একটি বড় অংশ যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা পাঠানোর প্রশ্নে একমত হতে পারেনি। যেই ধারণাটি নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে শান্তিরক্ষী বাহিনী নয়, বরং একটি আশ্বাস দানকারী বাহিনী পাঠানো। ইউরোপীয় সৈন্য উপস্থিতির লক্ষ্য হবে তিনটি। ইউক্রেনীয়দের কাছে একটি বার্তা পাঠানো যে তারা আর একা নয়। যুক্তরাষ্ট্রের কাছে আরেকটি বার্তা যে ইউরোপ তার নিজস্ব মহাদেশের প্রতিরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। সবশেষ বার্তা মস্কোকে সতর্ক করে দেওয়া যে যদি তারা শেষ পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তবে শুধু কিয়েভের সাথেই যুদ্ধ করেই তারা পার পাবে না। সৈন্য পাঠানো হলে প্রতিটি ইউরোপীয় দেশকে কত দিনের জন্য কতজন সৈন্য পাঠাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কার নেতৃত্বে, আর তাদের মিশন বিবৃতিই বা কি হবে। উদাহরণস্বরূপ, রাশিয়া যদি একটি সম্মত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাহলে কি ইউরোপীয় সৈন্যরা রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে? যদি তাই হয় তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পেছনে থাকবে? ইউক্রেন সৈন্য মোতায়েনের আগে ইউরোপ অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা চাইবে, কিন্তু তারা হয়তো এখন আর তা পাবে না। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অন্যান্য নেতারা তাদের নিজস্ব অভ্যন্তরীণ উদ্বেগ নিয়েই প্যারিসে আসেন। যেমন, তারা কি অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় বহন করতে পারবেন? তাদের কি ইউক্রেনে পাঠানোর জন্য পর্যাপ্ত সৈন্য আছে? ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান রিচার্ড লর্ড ড্যানার্ট বিবিসিকে বলেন, ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য সরবরাহ করার মতো অবস্থা যুক্তরাজ্যের এখন নেই। তিনি বলেন, প্রায় 1 লাখ সৈন্যের প্রয়োজন হতে পারে এবং যুক্তরাজ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনকার ব্রিটিশ সেনাবাহিনী জোর দিয়ে বলেছে যে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এই প্রশ্নের উত্তর জানা বেশ কঠিন। প্যারিস বৈঠকের পর ইউরোপের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য ওয়াশিংটনে একজন দূত পাঠানোর কথা বলা হচ্ছে। সেই হিসেবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নাম আলোচনায়। এছাড়া কিয়ার স্টারমারেরও কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন সফরের পরিকল্পনা রয়েছে। এটি ইউরোপ ও আমেরিকার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য তার কাছে সুবর্ণ সুযোগ হতে পারে। ব্রেক্সিটের তিক্ত ইতিহাসের পর প্যারিসের এই বৈঠক যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সম্পর্ক আরও উন্নত করার সুযোগ করে দিচ্ছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান মার্ক লিওনার্ড উল্লেখ করেছেন, স্টারমার এখন এটা দেখাতে পারেন যে ইউরোপীয় নিরাপত্তার জন্য ব্রিটেন একটি দায়িত্বশীল অংশীদার। এর মাধ্যমে ইইউর সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বাণিজ্য সম্পর্ক এবং আইন প্রয়োগকারী সহযোগিতার মতো বিষয়গুলোর উন্নতি করতে পারে যুক্তরাজ্য। তবে প্যারিস শীর্ষ সম্মেলনের আগে স্বাগতিক দেশ ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী ছিল, কারণ প্রেসিডেন্ট ম্যাক্রো 1 বছর আগে প্রথম ইউক্রেনের সেনা মোতায়েনের ধারণাটি উত্থাপন করে সংবাদ শিরোনামে এসেছিলেন। তবে এটি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পর অনুষ্ঠিত হলো। মিউনিখ সম্মেলনেই মার্কিন ঘোষণা ইউরোপীয় নেতাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি করেছিল। সেটাই যেন এবার আরও স্পষ্ট হলো। কিন্তু সম্প্রতি ন্যাটোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করা জুলিয়ান স্মিথ বলেন, এই ধরনের জটিল কূটনৈতিক কাজে সাধারণত সপ্তাহব্যাপী বৈঠক লাগে এবং কোনো পূর্ব নির্ধারিত ফর্মের মাধ্যমে এটি আয়োজন করা যায় না। ট্রাম্প এখন হোয়াইট হাউসে থাকায় ইউরোপের নিজের যত্ন নেওয়ার নির্দেশনা এটিকে আরও জটিল করে তুলেছে। যদি ট্রাম্প চোখ বন্ধ করে প্রস্তাব নাকচ করেন তাহলে কি ইউরোপ ইউক্রেনকে সাহায্য করতে পুরোপুরি অস্বীকৃতি জানাবে? শুধুমাত্র রাশিয়ার যাত্রা ঠেকাতে তারা নিজেদের নাক কাটতে যাবে না নিশ্চয়ই, কারণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের কাছে একটি নথি পাঠিয়েছে যেখানে 6টি দফা এবং প্রশ্ন রয়েছে, যেমন শান্তি মীমাংসার অংশ হিসেবে কোন দেশগুলো ইউক্রেনে সেনা মোতায়েনে ইচ্ছুক এবং কোন কোন সরকার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে প্রয়োগ করার জন্য প্রস্তুত থাকবে। মূলত যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তার দিক থেকে ইউক্রেন এবং ইউরোপ থেকে আরও মুখ ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করে তবে তাদের প্রতিরক্ষা ব্যয় যেভাবেই হোক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। ফলে ইউরোপের নেতারা প্যারিসে যাই অর্জন করুন না কেন, যদি তারা তা ব্যবহার করে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার টেবিলে আসন প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তাদের হাত যে কতটা দুর্বল তাই প্রমাণিত হবে। আর তা ডোনাল্ড ট্রাম্প যদি নাও দেখেন, ভ্লাদিমির পুতিন অবশ্যই খেয়াল করছেন, আর সেই সুযোগও তিনি কাজে লাগাতে ভুল করবেন না।